আমার একটা কথা আমি বলি, প্রথমেই বলি যে আমার কোনো বিশেষ ক্ষমতা কিছু নেই, শক্তি কিছু নেই। তারা আসেন, আমি দেখি, তারা দেখা দেন, আমি দেখি, আমার সামনে ঘটনাগুলো হয়, আমি প্রত্যক্ষ করি, এই পর্যন্ত। কোনো ঘটনা ঘটানোর বা বিশ্লেষণ করার বা কিছু এই সমস্ত কোনো ক্ষমতা আমার কিন্তু নেই। আর আমি কোনো কালই চাইনি যে এই সমস্ত কিছু হোক, কিন্তু হয়, আগেও হয়েছে, এখনও হয়। তো গল্প হিসেবে অনেক কিছু বলা, মানে সব ঘটনা তো আর গল্প হয় না। বিশেষ করে ভৌতিক ঘটনার গল্প হওয়া খুব মুশকিল, কারণ খুব ক্ষণস্থায়ী, তারা আসে আর চলে যায়। তো সত্যিকারের একটা ঘটনা যেটা একটু বলার মতো আর কি, প্রথম যখন ঘটেছিল, আমার তখন বয়স খুব কম বয়স। আমি একটা গ্রামের পুকুর পাড়ে মাছ ধরছিলাম একা একা, দুপুরবেলা, ভোর দুপুরে, একদম কমপ্লিটলি সম্পূর্ণ নির্জন, কেউ কোথাও ছিল না, একাই ধরছিলাম। তো হঠাৎ দেখলাম যে দুটি গ্রাম্য শিশু, তারা পুকুর পাড় ধরে দৌড়তে হাসতে দৌড়লো আর হাওয়ায় মিলিয়ে গেল। তো এইটা আমি প্রথমবার যখন দেখেছিলাম রেসেন্টলি, আমার তো ভীষণ ভয় করেছিল যে কী হলো এটা। তো আমি সব কিছু ফেলে ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে চলে এসেছিলাম। সেটা প্রথম ঘটনা। তারপর পরবর্তীকালে যে ঘটনা ঘটে, সেটাও আমার খুবই অল্প বয়স, তখন 1966-67 সাল হবে। তো কোনো একটা কারণে আমাকে গোবিন্দপুর যেতে হয়েছিল। গোবিন্দপুর জায়গাটা হচ্ছে বড়িপুর থেকে এই 3-4 কিলোমিটার আগে পড়ে গোবিন্দপুর। তো তখন তো সেটা বেশ ভালোই গ্রাম, এখন তো অনেক শহর হয়ে গেছে, কিন্তু তখন খুবই গ্রাম ছিল আর। তো আমি যখন বাস থেকে নামলাম, তখন অলরেডি সন্ধ্যা হচ্ছে, কিন্তু যেহেতু বাস রাস্তা কি দোকানপাট ছিল, লোকজন ছিল, তো অতটা বলে হয়নি। তো ওখান থেকে, সেই মেন রোড থেকে আবার মাসির বাড়ি প্রায় 3 কিলোমিটার। আমি ভাবলাম যে আমি হেঁটেই চলে যাই। তো হাঁটতে হাঁটতে যখন ভেতর দিকে যাচ্ছি, তখন সেটা আরও কিন্তু অন্ধকার ঘনিয়ে আসছে। আর গ্রামে তো হঠাৎ করে অন্ধকার হয়ে যায়, গধূলির পরেই হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। তো খানিকটা পিচের রাস্তা ছিল, তারপর থেকে মাটির রাস্তা শুরু হয়েছে। তো এখন তো অনেক বাড়িঘর রাস্তাঘাটে হয়েছে, তখন কোনো বাড়িঘরও ছিল না, সম্পূর্ণ কাঁচা রাস্তা। তো হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসছি, তখন চারদিকে প্রচুর গাছপালা আর ভীষণ রকম ধরনের অন্ধকার। তো আমার সামনে বিশেষ দেখতে পাচ্ছি না অন্ধকারের মধ্যে, কিন্তু হঠাৎ করে মনে হলো যে একবারে সামনাসামনি একজন বুড়ি মানুষ, সাদা ধান পরা, কুঁজো, লাঠি দিয়ে ভর দিয়ে টুকটুক করে হাঁটতে আসছে। এত কাছে এসে গেছে যে মানে আমি আর যদি এক পা এগোই তো ধাক্কাধাক্কি হয়ে যাবে। তো আমাকে থামতে হলো, কিন্তু পর মুহূর্তে দেখি কিছু নেই। আবার 2 পা এগোলাম, 3 পা এগোলাম, আবার দেখি সামনে, আবার দাঁড়িয়ে গেলাম। এইবার কিন্তু দেখি যখন নেই, তখন আমি কিন্তু বেশ ভয় পেলাম যে এটা তো স্বাভাবিক ঘটনা নয়। আর এত কাছাকাছি আসছে যে মনে হচ্ছে যে এক পা গেলেই ধাক্কাধাক্কি হয়ে যাবে। প্রথমবার মনে হয়েছিল চোখের ভুল, কিন্তু তৃতীয়বার দেখার পর তো যাই হোক, সেটা এই পর্যন্তই হলো। তো তারপরে আমি খুব জোরে পা চালিয়ে ওইখান থেকে চলে গেলাম। আর পরে জানতে পেরেছিলাম যে ওই জায়গাটা শ্মশান, মানে এখন না হোক, সে পূর্ণ আমলে ওটা শ্মশান ছিল আর কি। যাক, এইটা হলো আমার দ্বিতীয় ঘটনা। আচ্ছা, এটা হলো 67। আচ্ছা, এরপরের যে ঘটনাটা সেটা হলো, হ্যাঁ, সেটা একটু বড় ঘটনা। সেটা ঘটেছিল বম্বেতে 1977, 77-78 এরকম সময় হবে। তো আমি বম্বেতে জাহাজে কাজ করতাম। তো আমাদের পরীক্ষা দিতে হতো, কলেজে পড়তে হতো। তো কলেজ ছিল রেল রোডে, আর তো আমরা একটা বেস করে থাকতাম। তো এখন সব বন্ধুবান্ধব মহলে একদিন এই ভূত নিয়ে আলোচনা হতে, তো আমি বলেছি
যে দেখো ভাই, আমি তো খুব ছোটোবেলা থেকে ভূত দেখি, তারা আমার কাছে আসেন যান, আমি কিন্তু ভয় পাই না। কারণ আমি আমার অভিজ্ঞতা দেখেছি যে অনেকে যেমন মনে করে যে ভূত মানে একটা সাংঘাতিক কিছু ব্যাপার, ভয় পাওয়ার, সেরকম ভয় পাওয়ার কিছু ব্যাপার নেই। তারা আসেন যান, মধ্যে ভয়ের কী আছে? তো এই কথাটা বলতে বন্ধুবান্ধব মহলে ওরা খুব হাসাহাসি আরম্ভ করলো, বলে যে আচ্ছা তুমি এমনই বেশ পালোয়ান লোক, তুমি ভূতে ভয় পাও না? তো বেশ ঠিক আছে, তো তাই যদি হয় তো তাহলে এখানে আমাদের পরিচিত একজনের আত্মীয় আছে দোয়ারপাড়ের রেলওয়ে ম্যানস কোয়ার্টার, সেখানে একটা বাঙালি ফ্যামিলি থাকে 3 তলার ওপরে, আর তারা একটা ঘর সাবলেট করে, পিজি পেইং গেস্ট রাখে। কিন্তু সেই ঘরটা ইদানিং খুব ভৌতিক উৎপাত হচ্ছে, এবং সেই ভৌতিক উৎপাতের জন্য তারা কোনো লোক পাচ্ছে না। যারা আসে তারা এক রাত্রে বেশি টিকতে পারে না। তারপরে তুমি যখন ভয় পাও না, তো তুমি যাও, গিয়ে ওখানে থাকো। বাঙালি ফ্যামিলি, দুবেলা বাংলা খাবার খেতে পাবে, আর অনেক সস্তা। বম্বের মতো জায়গায় তখনকার দিনে বেশ সস্তা। তো যে ছেলেটির আত্মীয়, সে আমাকে এক রবিবার ওখানে নিয়ে গেল। তা গেলাম প্রথম রাত্রে যেতে। এখন ওরা যেহেতু লোকজন পাচ্ছে না, আমাকে একজন পেয়েছে, আমি বলছি যে সামনের মাস থেকে আসবো, বলে দাদা মাসটাসের দরকারে তুমি এখনই চলে এসো, আজ রাত্রেই থাকো। বলে আজ রাত্রে তো থাকা মুশকিল, কালকে আসবো। তো পরের দিন আমি ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো একা বকে যাচ্ছি, কেউ শুনতে পাচ্ছি কি না বুঝতেও পারছি না, যাকে খুব ভালো লাগছে। আচ্ছা, এনিওয়ে আমি কন্টিনিউ করবো ঘন্টাখানে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো ফ্যানের আওয়াজ হচ্ছে কি? যাকে ঠিক আছে, পড়ে যাই। আচ্ছা, তো এখন তো সেইটা প্রথম রাত্রে যখন আমি ওদের থাকতে গেলাম, তো আমি দুদিকে, তখন তো আমি খুব ছোটো নই, মানে মোটামুটি বছর কত বয়স হবে, বছর 23-24 বছর বয়স হবে। তা আমি ভাবলাম যে মানে দুদিকটা রাখা উচিত, মানে আমার যেখানে অলরেডি মেশিনে আছি ওই জায়গাটা ছাড়া উচিত নয়। মানে বাই চান্স যদি ভূতেরা আমায় বার করে দেয় তো আমি করে যাবো, বড় জায়গায় এবার জায়গা হারানো তো পাওয়া যায় না। তো ফলে প্রথম দিন যখন আমি গেছি, আমি কিছু মালপত্র কিছু নিয়ে যাইনি, এমনি গেছি। গিয়ে ওদের বললাম দেখুন এরকম আমি একটু শুনেছি ঘটনা সম্বন্ধে, তো আমি একটু ট্রায়াল রানে থাকবো, আর রাত্রি থাকবো, যদি আমি থাকতে পারি তাহলে আমি কালকে শিফট করে চলে আসবো। ঠিক আছে। এইবারে সেই রাত্রে আমি ঘুমোচ্ছিলাম একদম। হ্যাঁ, ওরা বিছানাপত্র ওরা দিয়েছিল, ওই ঘরটা সম্পূর্ণ খালি ঘর ছিল। আচ্ছা, তার আগে যখন শুনছেন আপনারা একটু ভালো করে বলি, ওই বাড়িটা ফ্ল্যাটটা সম্বন্ধে একটু ডেসক্রিপশন দেওয়া দরকার, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওটা মানে পুরোনো আমলের ফ্ল্যাট। তো এখন দরজা দিয়ে ঢুকলে বাঁ হাতে পড়বে আপনার 2খানা ঘর পাশাপাশি, বেশ বড় বড় সাইজের ঘর, রেলওয়ে ম্যানস কোয়ার্টার তো। আর দুটো বাঁ হাতে ঘর, দুটো ঘর, ডান হাতে বাথরুম পায়খানা, আর সোজা রাস্তা, সোজা গেলে হচ্ছে রান্নাঘর। থ্যাংক ইউ। আচ্ছা, খুব ভালো হয়েছে, শুনতে পাচ্ছি খুব আচ্ছা, ভাই বলবো সিং, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে কি হলো, তো ওরা আমাকে বিছানা দিয়েছিল, আমি তো বিছানা কিছু আনিনি, ওনারাই দিলেন। তো মেঝেতে ঢাকা বিছানা করে শুলাম। আর ঘরটা কমপ্লিট, যেটুকু আগে কেউ থাকতো এখন থাকে না, তো ওই ঘরে কোনো ফার্নিচার ছিল না, সম্পূর্ণ খালি ঘর, একটা বিশাল ঘর, মানে বেশ ভালো সাইজের ঘর। আর পুরনো আমলের তো উঁচু উঁচু দরজা জানলা। আচ্ছা, তো আমি রাত্রে ঢালা বিছানায় শুয়েছিলাম, কিন্তু কী যে হলো, আমি মানে কী যে হলো বলতে, আমি তো ঘুমোচ্ছিলাম, আমি একেবারে মানে ডিপ স্লিপ ঘুমোচ্ছিলাম, হট করে ঘুমটা ভেঙে গেল। মানে কীরকমে ভাঙলো, জাস্ট চোখগুলো খুলে গেল। এবং এখানে এই প্রসঙ্গে আমি আপনাকে আর একটা কথা বলছি, যে তখন কীরকম হয়েছিল ব্যাপারটা, যে এমনি সময় ঘুম ভাঙলে কী হয়, ঘুম ভাঙার কতগুলো স্তর আছে, আস্তে আস্তে লোক ঘুমতে ভেঙে ওঠে, অ্যালার্টনেসটা আসে, প্রথমে একটু ডাউননেস থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওইখানে ওই সময় যে ঘটনাটা ঘটেছিল, সেটা হচ্ছে যে আমি সরাসরি একেবারে মানে ঘুমন্ত অবস্থা থেকে
পরিষ্কার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভেঙে যায় বলতে কিন্তু আমার চোখগুলো খুলে যায় আর আমার মাথা চলতে আরম্ভ করে। তো আমি তখন যেটা, ঘরটা হচ্ছে পিচ ডার্ক, একদম সাংঘাতিক রকম ধরনের অন্ধকার ঘর। আর আমি কিন্তু পরিষ্কার বলছি যে আমি কিছু দেখিনি, কেউ আমাকে ভয় দেখায়নি, আমি দেখিনি। কিন্তু আমার মনে একটা ভীষণ ভয় লাগলো বলতে আমার মনে হলো যে এই ঘরে এখন আমি ছাড়া অন্য কেউ একজন আছে। এই ঘরটা অন্ধকার বলে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তার প্রেজেন্সটা আমি অনুভব করতে পারছি যে আছে একজন। আচ্ছা, এবারে তারপরে মনে হলো যে ঘরে যে আছে সে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু আমি তখন শুয়ে আছি, উঠিনি। তারপরে আমার মনে হলো যে সে চাইছে না যে আমি এই ঘরটা থাকি, আমি যেন এই মুহূর্তে এই ঘর থেকে বেরিয়ে যাই, এটা সে চাইছে। তো এখন সে চাইলেই তো আমি সঙ্গে বেরোবো না, আমি তাও একটু ওয়েট করছি ব্যাপারটা কী বোঝার জন্যে, দেখার জন্যে। তো আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, খালি ওই ফিলিংসটা, একটা আনক্যানি ফিলিংস প্রচণ্ডভাবে উঠছে, এবং ভয় আমি পাইনি, কিন্তু ওই মনে হচ্ছে যে আছে সে কিন্তু সাংঘাতিক বড়শালী, এবং আমাকে থাকতে দেবে না, আমায় ঘর থেকে বার করে দেবে। এবং ওই যে ফিলিংসটা, সেটা আমার ভেতরে এত পরিষ্কারভাবে হলো যে আলটিমেটলি আমাকে উঠতেই হলো। আমি বিছানা থেকে উঠে পড়লাম, উঠে পড়ে একেবারে ছিটকে ঘর থেকে বেরিয়ে পড়লাম। সেই সময়টা খুব ভয় করছিল, এবং তখন আমি পাশের ঘরে ওরা শুয়েছিল, এই ঘরটা ওদের বলে দিয়ে একটু বাড়িতে ওরা ছিলেন একজন বয়স্কা ভদ্রমহিলা, বিধবা, আর তার 2 মেয়ে, এক ছোট ছেলে। 2 মেয়ের মধ্যে যে মেয়েটি বড়, সে রেলে কাজ করতো, সেই কোয়ার্টারটা তার নামই কোয়ার্টার। তার বাবা আগে কাজ করতো রেলে, বাবা মারা যাওয়ার পর ওই কাজটা সে পায়। আচ্ছা, তো আমি ওদের ঘর নক করলাম, ওরা বেরিয়ে এলো, কী হয়েছে। তা আমি বললাম যে এখন আমি কিছু বলতে পারছি না, আমি কাল সকালে বলব। এবারে পরের দিন সকালে উঠে আমার কিন্তু ভীষণ হাসি পেল। মানে এই বাচ্চা ছেলেমেয়েগুলোর সামনে আমি এরকম একটা কাপুরুষ, এই ঘরে থাকতে পারলাম না, বেরিয়ে চলে এলাম। হ্যাঁ, তো আমি বেরিয়ে চলে এলাম। আমার নিজেকে মানে বয়সটা কম, তো তখন মানে একটা চ্যালেঞ্জিং ভাব। তো আমি ওদের বললাম যে না দেখুন, আমাকে জিজ্ঞেস করে বদল যে আপনি কি দেখেছেন, আমি বললাম না আমি কিছু দেখিনি। কিন্তু আমার ভীষণ ভয় করছিল, আমি থাকতে পারলাম না। এনিওয়ে ওটা একটা মনের ভুল, কিছু একটা ব্যাপার হয়েছে, আমি আজকে রাত্রে আবার আসবো। এই বলে আমি পরের রাত্রে আবার গেলাম। এবার পরের রাত্রে ওই ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে ওই চোখটা ঠিক আগের মতোই খুলে গেল। এবারে এই খুলে যাওয়ার পরে আমি তো মেঝেতে বিছানা করে শুয়ে আছি, গ্রাউন্ড লেভেলে শুয়ে আছি। তো আমি দেখলাম যে আমার চোখের সোজাসুজি আমি যে তাকিয়ে আছি, ওই দেওয়ালের গায়ে 2টো লাল লাল চোখ, তারা আমার দিকে, মানে সেটা চোখ দুটো আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে হিংস্রভাবে, যে কোনো সময় আমার ঘাড়ে লাফিয়ে পড়বে। তো আমি ভাবলাম যে এটা কোনো ইঁদুর টিঁদুর জাতীয় ছোটো প্রাণী কিছু হবে, মানে একদম তো গ্রাউন্ড লেভেলে, চোখ দুটো মেঝেতে, এবং খুব ক্ষুদ্র ক্ষুদ্র লাল লাল চোখ, এবং আমার মনে হচ্ছে যে কোনো সময় আমি এটা করব। তো আমি বিছানা থেকে উঠলাম, ওই চোখ দুটোর দিকে তাকিয়ে থেকে যে আমার দিকে ছেড়ে না আসে আর কি। হ্যাঁ, আমি পিছন ফিরে হাঁটতে দরজার দিকে গেলাম। আমার মনে আছে যে দরজার গায়েই ছিল দেওয়ালে সুইচ, তো লাইট জ্বালতে হবে। কিন্তু আমি দরজার যেখানে ছিল বলে মনে হচ্ছে সেখানে গিয়ে দরজা খুঁজে পেলাম না, দেওয়াল হাতে লাইটও পেলাম না। এবারে চোখ দুটো আমার তাড়া করবে, এবং আমি দুমদাম করে ঘরে দৌড়ে বেড়াচ্ছি, আর দরজা খুঁজে পাচ্ছি না। কিন্তু এই করতে কীভাবে জানি না, হঠাৎ করে আমি দরজার ওপরে গিয়েই পড়লাম, দরজাটা খুললাম,
এবং দরজা খোলা মাত্রই মানে কিছু একটা শক্তি, মানে আমি এখনও এক্সপ্লেন করতে পারবো না যে আমার তখন যথেষ্ট, আমার বর্তমান ওজন হচ্ছে 93 কিলো এবং তখনও আমার ভালোই ওজন ছিল, ভালো সলিড বডি, আর বয়সও কম। আমাকে লিটারালি লিফট করে ছুটে ফেললো এবং আমি গিয়ে ওই ঘরের বাইরেটা যেটা মানে ডাইনিং প্লেস, সেই ডাইনিং প্লেসের ওপরে গিয়ে আষাঢ় খেয়ে গিয়ে পড়লাম, টেবিলের উপরে, চেয়ারের উপরে। তো এই একে আমি দৌড়েছি, তারপরে ওই রকমভাবে পড়তে যে আওয়াজটা হয়েছে তখন ওই ঘরের ওরা বেরিয়ে এসছে, বলে কী হলো। তা আমি বলছি যে না, আমি ওই টয়লেটে যাচ্ছিলাম, বলতে পারছি না, যেরকম ভয় পেয়েছি বা কিছু, হ্যাঁ আমি এরকম আর ছিটকে পড়ে গেছি বাইরে, তা কিন্তু ওই ঘরটায় আমি আর থাকতে পারবো না, আমি তোমাদের ঘরে থাকবো। তো সে রাত্রেও আমি আর থাকতে পারলাম না, পাশের ঘরে চলে গেলাম, গিয়ে ওদের শুনলাম। আবার সকালবেলা উঠে আবার আমার পৌরুষে লাগলো যে এই কী সাংঘাতিক কাণ্ড, এই সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদের সামনে আমি তো কাউকে দেখিনি, তা আমাকে শুধু এই ভয় পাওয়াটা তো উচিত নয়। আমি ওদের বললাম যে বারবার 3বার আজ রাত্রে আমি আবার আসছি, দেখি তো কে কী করে। হ্যাঁ, আমি ছাড়বো না, আমি ব্রাহ্মণ পুত্র সন্তান, আমার গায়ে পরিধ দেওয়া আছে, হ্যাঁ আমি গীতা মিতা নিয়ে আসবো, কে কী করে আমি দেখবো, আমি আজ রাত্রে আবার আসছি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে ওই যে চ্যালেঞ্জটা আমি দিলাম বটে, এবং ওভাবে আমি যখন আমার মেস রুমে ফিরে গেলাম, আমার মধ্যে কেমন একটা একে রাত্রে যেরকম ঘুম হয়নি, প্লাস এই যে ঘটনাটা ঘটেছে, আমি একটা উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে গেলাম। তো আমি যে পড়াশোনা করছিলাম, যে কলেজে যাবো বা করবো, সেই সব পড়াশোনা ভরে চলে গেল, কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আর সারাদিন ধরে একটা কিরকম উদাসীনের মধ্যে আছি। আর এক সময় মনে হচ্ছে যে বিদেশে এসে এইসব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়াটা আমার উচিত হয়নি, আমি এসেছি লেখাপড়া করতে, আমার কী দরকার শরীরের মধ্যে ঢুকে পড়ার। কিন্তু আমি কী করবো, আমি ঢুকে পড়েছি যখন, আচ্ছা তারপরে আমি সারাদিন ধরে ডিবেট করলাম যে আমার কি ওখানে যাওয়াটা উচিত নাকি উচিত নয়, এবং সমানেই আমার মনে হচ্ছে যে না, উচিত নয়, একেবারেই উচিত নয়। কারণ দুদিন তো তুমি দেখলে যে কী হলো, হ্যাঁ তোমার উচিত না, তুমি যেও না ওখানে। আমার একটা দিক বলছে, আবার আর একটা দিক পৌরুষে লাগছে যে বন্ধুরা তোমাকে হেঁটা দেবে, তারা বলেছিল, চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি থাকো কি ওখানে, হ্যাঁ তারা আমাকে টিজ করছে, আমাকে বলছে কী হলো তুমি যাচ্ছ না কেন। তো এর মধ্যে পড়ে থার্ড নাইট আমি জানি না কেন সেই আবার বেরিয়ে পড়ে নিজের অনিচ্ছা সহকারেও আবার সেখানে গিয়ে হাজির হলাম। এবারে সেই যে থার্ড নাইটের যে অভিজ্ঞতাটা, সেটা তো সাংঘাতিক করা। তো আমি কিন্তু হ্যাঁ ওইটা একটা বলি যে ওই বাড়ির যে বড় মেয়েটি যে রেলে কাজ করতো, তার নাম বুলা। তো সে বুলা আমাকে বলল যে আপনি যখন এরকম ভয় পাচ্ছেন, আপনি বলছেন যে দেওয়ালে লাইট খুঁজে পাচ্ছিলেন না, এই সমস্যা, তা আপনি এক কাজ করুন না, আমাদের তো রেল কোম্পানির লাইট, ও সারারাত্রি জ্বললে কোনো অসুবিধা নেই, আমাদের ইলেকট্রিক দিতে হয় না, আপনি লাইট জেলে শোবেন। তা হ্যাঁ, এটা তো ভালো আইডিয়া। তার লাইট জেলে শুনলে তো আবার কে আছে না আছে, হ্যাঁ তো অসুবিধা কিছু হওয়ার নয়, ঠিক আছে। তো আমি আমার কাছে একটা ওই শ্রাদ্ধতে যে গীতা দেয়, আমার মা আমাকে সবসময় বাড়ি যেতাম, আমার সঙ্গে একটা গীতা দিত, ওই সেই গীতাটা নিয়ে আর ওই লাইট জেলে গীতাটা আমি মনে আছে পরিষ্কার, আমার বাড়ির তলে গেছিলাম, আর তারপরে এই লাইট জেলে আমি শুয়েছিলাম। তো এই ঘুমোচ্ছিলাম যখন, তখন একটা দুঃস্বপ্ন দেখলাম যে কিছু কুকুর, বিশাল বিশাল কালো কালো রঙের কুকুর, তারা দাঁত বার করে আমাকে তাড়া করেছে। এটা আমি স্বপ্নে দেখেছি, এবং স্বপ্নেও দেখেছি যে ওরা কুকুর তাড়া করতে আমি দৌড়চ্ছি, এই স্বপ্ন। কিন্তু পরে যখন আমি চোখ খুললাম, তখন দেখলাম আমি ঘরের মধ্যে দৌড়চ্ছি। আমি বিছানা থেকে কখন দৌড়চ্ছি আমি জানি না, আমি ঘুমন্ত অবস্থাতেই দৌড়ানো শুরু করেছি। এবং এই ঘুমোতে দৌড়তে আমি সেই একই অবস্থা, আবার সেই দরজা খুঁজে পাচ্ছি না, লাইট জ্বলছে তো কী হয়েছে, তা সত্ত্বেও আমি দরজা খুঁজে পাচ্ছি না। কিন্তু কী একটা কোনোরকমভাবে যাই হোক, আমি ওরা পাশের ঘর থেকে আওয়াজ পেয়েছিল, ওরা ওই দরজার ওপর দু করে আওয়াজ পাচ্ছিল বলে আমি সেই দরজার উপর গিয়ে পড়লাম, আবার ছিটকে বেরিয়ে পড়লাম, ওই ঘরে আমি থাকতে পারলাম, আবার বেরিয়ে আসতে হলো। তো যাই হোক, তাই এরপর আলটিমেটলি ভাই প্রণাম করলাম যে ওই তুমি যে আসো গুরুদেব লোক, আমার থেকে অনেক শক্তিশালী, তুমি থাকো ভাই, আমি চললাম।
আমি ওদের বললাম পরের দিন সকালবেলা যে না, আমি হাতটা মেরে নিচ্ছি, কারণ যা হওয়ার ম্যাক্সিমাম হয়েছে, এরপরে প্রান্তে চাই না, জেদ রেখে আমি চললাম। আচ্ছা চললাম তো বললাম, বলে আমি তো চলে এলাম আমার মেস রুমে, যে আমি তো ঘর ছাড়িয়ে চলে এসেছি, আমার যে একসঙ্গে বেশি গেছিলাম, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, মানে আমি পড়তে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমার খাওয়ার কোনো অ্যাপিটাইট নেই, আমি রাত্রে ঘুমোতে গেলে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখছি, উঠে পড়ছি, আর আমার মানে সাংঘাতিক উদ্ভ্রান্ত একটা অবস্থা। তো আমাকে ওই অবস্থা দেখে তো আমার বন্ধু বললো যে তুমি কিন্তু মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়েছো, তুমি বাড়ি যাও, ভালো হচ্ছে তুমি বাড়ি যাও। আর আমারও তখন এই অবস্থায় পড়ে মার কথা খুব মনে হচ্ছিলো, আর ভাবছিলাম যে হ্যাঁ এইখানে তো আমার এই রাত্রে ঘুমোতে পারছি না, খেতে পারছি না, তো বিচ্ছিরি অবস্থা, মানে এই কদিনের মধ্যে বলছে আমার কত কিলো ওজন কমে গেছে। আচ্ছা, তখন আমি চলে এলাম বম্বে থেকে, বাড়ি চলে এলাম। তো আমি তখন থাকতাম নিউয়ালিপুরের পি ব্লকে। তো এসে মা আমাকে বললো যে তোর কি সামথিং রং, তোকে কীরকম যেন লাগছে, একটা সবসময় একটা উদাস ভাব, দুশ্চিন্তার মধ্যে আছিস মনে হচ্ছে, ব্যাপারটা কি, তোর কী হয়েছে? তো এখন ওই যে মানে ভৌতিক ব্যাপারটা, যেগুলো ওই 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 দোয়ারপাড়ের বাড়িতে গিয়েছিলাম, ওই সব কথা মাকে বলতে সাহস পাই, তাহলে মা বকবে আমাকে। হাজি মাকে বললাম যে আমি জানি না আমার কী হয়েছে, আমি একদম ঘুমোতে পারছি না, আমার কোনো খাবার অ্যাপিটাইট নেই, ভীষণ দুঃস্বপ্ন দেখছি, রাস্তা দিয়ে হাঁটছি, মনে হচ্ছে কে আমার পেছনে হাঁটছে, আমি বিছানায় শুয়ে আছি রাত্রিবেলা, আমার মনে হচ্ছে পাশে কে শুলো, হ্যাঁ, কখনো আমার হাত ধরে টানছে, কখনো পা ধরে টানছে, এর একটা বিচ্ছিরি অবস্থার মধ্যে আছি, আমি কিছুতে বুঝতে পারছি না যে এগুলো কী হচ্ছে। তো তখন আমাদের এই ওই দিওয়ালিপুরের কাছে হচ্ছে টালিগঞ্জ। তো টালিগঞ্জের যে ব্রিজটা, টালিগঞ্জের ব্রিজে ওখানে পঞ্চানন্দ ঠাকুরের মন্দির এখনও আছে, পঞ্চানন্দ ঠাকুরের মন্দির। তো ওইখানে একজন তান্ত্রিক বসতেন, খুব ভালো লোক, ওনার নাম হচ্ছে, ছিল, উনি মারা গেছেন, দেহ রেখেছেন, উনি হচ্ছেন প্রবোধচন্দ্র ভট্টাচার্য, সম্ভবত ভট্টাচার্য কেউ চক্রবর্তীও হতে পারে, এই যাই হোক প্রবোধবাবু। তো মা আমাকে বললেন তুই যা ঠাকুরের কাছে যা, গিয়ে বল তোর ব্যাপারটা কী। তো আমি গেলাম দিনের বেলা, গিয়ে ওনাকে বললাম যে আমি দেখুন এরকম ধরনের ব্যাপার হয়েছে। তো না বলিনি, আমি চুপচাপ বলেছিলাম, আমি শুধু বললাম যে যা মাকে বলেছিলাম তাই বললাম, যে আমার এরকম ঘুমোতে পারছি না, আমার অ্যাপিটাইট নেই, আমার মনে হচ্ছে ওজন কমে গেছে, আর একটা এই পড়াশোনা করতে পারছি না, আমার পড়াশোনা করাটা বিশেষ দরকার, সামনে পরীক্ষা। হ্যাঁ, তো উনি আমাকে বললেন যে তুমি কি কোনো শ্মশানে রাত কাটিয়েছো, কোনো শ্মশানে বা কোনো নির্জন জায়গায়, কোনো একটা মানে জায়গায় কি একা একা বসেছিলে, কোনো সময় কিছু হয়েছে, বা কেউ তোমার সামনে এসেছিল, এরকম কিছু হয়েছে? তা আমি বললাম যে না, শ্মশান তো নয়, একটা বাড়িতে একটা ঘটনা ঘটেছিল বলে ওনাকে বললাম। তো উনি শুনলেন, শুনে বললেন যে সে তোমার সঙ্গে এসছে। আবার সে মানে একজন ইভিল স্পিরিট মনে হচ্ছে, যার অ্যাকশান দেখে তো মনে হচ্ছে, তোমার সিমটমস দেখে যা মনে হচ্ছে যে তোমাকে এখনও ঠিক ভর করতে পারেনি, ওই ভরের আগের স্টেজে আছে, তোমাকে কিন্তু কবজা পেলে, ও কিন্তু চান্স পেলে তোমাকে মানে ভর করবে। আমি বলতে অবাক হয়ে যাবে, আমাকে ভর করবে কেন? তারপরে আমার কথা বললেন যে আচ্ছা আমি তো এই জিনিসটা অনেকদিন থেকে দেখি বটে, তবে অনেক এক্সপ্লেনেশন আমি জানি না, আমার মনে অনেকগুলো প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ওই যে বাড়িটাতে যেখানে দুটো ঘর, সেখানে একটা ঘরে এই উৎপাতটা হচ্ছে, আমি থাকতে পারছি না, ওয়ারে তার অ্যাডজাসেন্ট পাশের ঘরে আমি কিন্তু ঘুমোতে পারছি। এটা তো অদ্ভুততা মনে হচ্ছে। তো এরকম কেন হবে? যদি কোনো বাড়িতে কোনো বাড়ি হন্টেড হয়, তো সে পুরো বাড়িতেই হন্টেড হবে, পার্টিকুলার একটা ঘর এক জায়গায় হন্টেড, পাশের ঘরে কোনো অসুবিধা নেই, এটা তো অদ্ভুত কথা। তো উনি হাসলেন, বললেন যে এইটা তো অন্য দুনিয়ার ব্যাপার, এটা অনেক কিছুই হয়, অনেক কিছুই হয়, সব কিছুর তো এক্সপ্লেনেশন নেই, সব কিছু আমরা জানিও না, তো হয় এই পর্যন্ত। তবে তুমি কিন্তু এখন সাবধানে থাকবে, রাত্রে তুমি কোনো জায়গায় একা একা যাবে না, বা রাত্রে যদি তুমি রাত্রে ঘুমোবে তো আরও যেটা ঘুমোবে, ওই লোকটা কিন্তু তোমার সঙ্গে আছে। আমি বললাম বাবা বিপদ, আমি কী করা যায়? তো উনি বলেন ঠিক আছে, আমি তোমাকে এখন একটা জিনিস দিচ্ছি, বলে উনি আমাকে একটা তাবিজ মতো দিলেন, বলে এখন টেম্পোরারি দিয়ে এটার সঙ্গে রাখো, তাহলে ও কিছু করতে পারবে না, তারপরে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে একটা ভালো জিনিস তৈরি করে দেবো, তাহলে আর তোমার কোনো ভয় থাকবে না।
ভালো কথা, ঠিক আছে। তো বলেন যে যতক্ষণ না তোমাকে আমি আসল জিনিসটা দিচ্ছি তুমি কিন্তু কলকাতা ছেড়ে কোনো জায়গায় যাবে না, বাড়িতে থাকবে, কোনো জায়গায় বাড়ি যাবে না। ঠিক আছে, বাড়ি থাকো। তারপরে উনি আমাকে একদিন দিলেন, মানে দিন সাথে পরে আমাকে একটা বড় ধরনের সিলভারের রূপের মাধুরী করে একটা মাধুরী দিলেন, যে বলে যে এটা তুমি ধারণ করে থাকো তোমার বাঁ হাতে, আর তোমার কোনো ভয়ের কোনো কিছু হয়নি। তাই বলে যে আপনি বলছেন আমাকে ভয়ের কোনো কারণ নেই। দেখুন, আমি কিন্তু মানে অত্যন্ত দুঃখের সঙ্গে বম্বে থেকে চলে এসেছি। আমি ওইটা অপমানটা এখনও হজম করতে পারছি না, যে আমাকে ঘাট ধরে ঘর থেকে বার করে দিল। আমি একটা জোয়ান ছেলে হয়ে বেরিয়ে চলে এলাম, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো দেখে দেখে হাসলো আমাকে, আমি এটা কিন্তু স্টার্ট করতে পারছি না। আপনার মাধুরী কি মানে স্ট্রং এনাফ যে আমি সেই ঘরে গিয়ে থাকতে পারবো? উনি বললেন হ্যাঁ। এবং এই ঘটনা যেটা আমি বলছি, আমি তরুণ বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ সন্তান, হ্যাঁ, 100% সত্যি কথা। কেউ যদি চ্যালেঞ্জ করেন আমাকে নিয়ে চলুন বম্বেতে, আমি সেই লোয়ার প্যারেডের সেই বাড়িটাতে আমি নিয়ে যাব। এবং পরবর্তীকালে আমি যা জানতে পেরেছি যে কেন এটা কী হয়েছিল আমি সব বলছি, যদি আপনাদের সময় থাকে একটু ধৈর্য ধরে শুনুন। আচ্ছা, তো তখন আমি ওনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করেছিলাম। আমি বলেন যে আপনি যে আমায় বলেন যে এরকম অতৃপ্ত আত্মা, লোয়ার স্পিরিট, ইভিল স্পিরিট, এগুলোর ব্যাপারটা কী? আমি ঠাকুরদাকে জিজ্ঞেস করেছিলাম, ওই তান্ত্রিক লোক তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম। তো উনি বললেন যে ব্যাপারটা কী হয়, যে যখন একজন লোক অসুস্থ অবস্থায়, মানে মৃত্যুর আগে আর কি, বয়স্ক লোক অসুস্থ অবস্থায় আছে, এই যেমন স্টেপ বাই স্টেপ যখন মৃত্যুর দিকে তোকে এগিয়ে যায়, তখন তারা মেন্টালি ফিজিক্যালি মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড হয়। এবং একটা কনসিডারেবল লং টাইম কোনো লোক যদি লাইফ লিড করে, তার ভোগ টোগগুলো মোটামুটি পুরোপুরি হয়ে যায়। কিন্তু অ্যাক্সিডেন্টাল ডেথ, যেটা যে অপঘাতে মৃত্যু, যে সেই মৃত্যুটা এমন আচমকাভাবে হয় যে সেই যে আত্মা যে মারা গেল, সে যে মারা গেছে এইটা তার বুঝতে সময় লাগে। এবং যতদিন না সে বুঝতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু সে তার পরিচিত জায়গাটাকে ছাড়তে পারে না এবং সেখানে ঘুরে বেড়ায়। এবং এই যে আমরা ভূত বলে যেটা ভাবি, সব মানুষ কিন্তু মৃত্যুর পরে ভূত হয় না। ম্যাক্সিমাম ভূত হচ্ছে যাদের যাদের মানে অতৃপ্ত অবস্থায় মারা যায়, তাদের টানটা, ভোগের আগ্রহটা থাকে খুব বেশি রকম, তারা চট করে মুক্তি পায় না এবং তারাই মোটামুটি ঘুরে ঘুরে বেড়ায় আর কি। আর এর মধ্যে ডেঞ্জারাসটাও হচ্ছে ওই যারা অপঘাতে মৃত্যু হয়। এখন ঘটনাটা হচ্ছে, যেটা আমার প্রথম থেকেই আমি এটা সম্বন্ধে লিখেওছি, যে যাদের কোনো অবয়ব নেই, যাদের হাত পা নেই, কিছুই নেই, তারা মানুষের ক্ষতিটা করে থেকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে আমাদের ক্ষতি করে তারা পায় কি? তাদের তো কোনো হাত পা নেই, খিতে নেই, পয়সা করে নিয়ে নেবো, লাভও নেই। তো শুধু শুধু মানুষকে ভয় দেখাবে কেন? আর ভয় দেখি তার লাভটা কী হবে? আমি যদি ভয় পাই, তার কি কোনো লাভ হচ্ছে? তখন আমাকে ঠাকুরদা বললেন যে ভয় তুমি পাচ্ছ, তার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে কিন্তু তোমার ভয় দেখাতে আসছে না। এবার তুমি তাকে যদি ভয় পাও, তাহলে তোমার প্রবলেম, সে কিন্তু ভয় দেখাতে আসছে না। সে যখন একটা ডেড সোল, একটা মৃত আত্মা যখন কোনো মানুষের কাছাকাছি আসে, সে কিছু কমিউনিকেট করতে চায়, তার কোনো একটা প্রবলেম আছে সেটা বলতে চায়। তো সেই বলাটা তুমি বুঝতে পারছো না, তুমি মাঝখান থেকে ভয় পেয়ে মরছো। দোষ তো তার নয়, দোষ তো তোমার। ভয় পাচ্ছ কেন? তাকে জিজ্ঞেস করো না যে কেন এসছে, কী জন্য এসছে, কেন ভয় দেখাচ্ছে, জিজ্ঞেস করো, দাঁড়াও স্ট্রংলি। তো আমি বিলিভ মি, আমি আপনাদের এই কথা বলছি যে আমার জীবনে এখনও পর্যন্ত এই ঘটনা ঘটে আসে এবং আমি কিন্তু ভয় পাই না, আমি স্ট্রংলি দাঁড়িয়ে বলি বাবা আমাকে শুধু শুধু হ্যারাস করার চেষ্টা করো না, কোনো লাভ হবে না, আমি ভয় পাই না। আর ফন্ডার দিকে আমাকে ডিস্টার্ব করছো কী জন্য? যদি আমাকে দ্বারা আমার কোনো কাজকর্ম হয় বলো, আমি করে দিচ্ছি। হ্যাঁ, কাউকে কিছু বলতে হবে, কিছু করতে হবে, পিন্ডু দিতে হবে, কিছু করতে হবে, আমি করে দিচ্ছি। ভয় দেখি কোনো লাভ নেই। এই যাকে তো আমি তখন কিন্তু ওনাকে বলতে আমি ওই মাধুরীটা পড়লাম, পড়ে সেই বাড়িতে আমি ফিরে গিয়েছিলাম এবং সেই ঘরে 6 মাস ছিলাম। তারা এখনও সেখানে আছে কি না আমি জানি না। বোস, তাদের সাবনেম ছিল বোস, আর্মিএস কিছু জানি না, করা উচিত নয়। আচ্ছা, তো আর তারা আছে কি না সেটা আমি জানি না, কিন্তু যে কেউ খবর নিয়ে দেখতে পারে
এমন কিছু দূরের ব্যাপার নয়, লোয়ার পারেল বাম্বেতে এই ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। আচ্ছা, এবারে একটা কথা বলছি, এটা ঘটনা প্রসঙ্গেই বলি, আপনাদের শুনতে অসুবিধা নেই নিশ্চয়ই, যে আমি যখন মাঝে মাঝে আজকাল গ্রুপ মিটিংয়ে যাই, তো অনেকের সঙ্গেই আমার দেখা সাক্ষাৎ হয়, আর এই ভূতের ব্যাপারে লিখতে লিখতে অনেকে আমাকে চিনে গেছেন, তো আমাকে জিজ্ঞাসা করতে আসেন। তো যে কথাগুলো ওরা জিজ্ঞাসা করেন বা ম্যাক্সিমাম লোকের মধ্যে যে প্রশ্নগুলো থাকে আর কি, তার মধ্যে 1 নম্বর হচ্ছে, আপনি দেখতে পান বা আরও অনেক লোক ক্লেম করে তারা দেখতে পায়, আমি পাই না কেন? এর কারণটা হচ্ছে যে মেন্টাল সেট আপ, যে যেরকমভাবে মাইন্ড নিয়ে মানুষের জন্মেছে। কবিতা কি সবাই লিখতে পারে না? গল্প সবাই লিখতে পারে? সবাই সব কিছু পারে না। তেমনি এই জিনিসটাও একটা, যারা আছে তারা আছে, যার নেই তার নেই। আর যেসব তান্ত্রিকরা সাধনা করে এই সমস্ত জিনিস পায়, তাদের কথা আলাদা। কিন্তু আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি পরবর্তী অন্য ঘটনার কথা আসছি খুব শিগগিরই। সেটা হচ্ছে যে যখন কোনো স্পিরিট বা যাকে ভূত বলা হয়, সে যখন কোনো মানুষের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করে, তাদের তো মুখ নেই, অবয়ব নেই, শরীর নেই, কথাটা বলবে কী করে? তো যেখানে আপনারা গল্পে পড়ছেন যে ভূতে অমুক বলে তমুক বলে, একদম মিথ্যে কথা। ভূত কিছু বলতে পারে না। ভূতে কোনো বডি নেই, কথা বলবে ওর থেকে, স্পিচ নেই। একটা কথা বলতে গেলে তো একটা তরঙ্গ সৃষ্টি করতে হবে হাওয়ায়। তো ভূতেরা যে কমিউনিকেট করে লোকের সঙ্গে, সেটা করে কীভাবে? এটা করে হচ্ছে, যেরকম ধরুন আপনি নিজেকে একটা রেডিও মনে করুন, যে আপনি একটা রেডিও, আর রেডিও স্টেশন থেকে ট্রান্সমিট করছে, সেইটা আপনি রিসিভ করেছেন এবং বাজছে। ঠিক এই যে ফ্রিকোয়েন্সি ম্যাচিংয়ের কোশ্চেন যেটা আছে, সব রেডিও তো সব ফ্রিকোয়েন্সি ধরতে পারে না, তেমনি সব মানুষ সবাইকে ধরতে পারে না। এবং এইটা একটা অন্য জিনিস, আপনার প্রত্যেকটি মানুষের একটা যে রিসিভিং পাওয়ার আছে, সেখানে ট্রান্সমিটার যে ট্রান্সমিট করছে, সেটা আপনি ধরতে পারছেন কি পাচ্ছেন না। এবং শুধুমাত্র এই জিনিস বলে না, মানে জাগতিক বা বহির্জাগতিক অনেক কিছুই আছে। কোনো ভালো ছাত্র সে বইয়ের দিকে তাকালেই বুঝতে পারছে বক্তব্যটা কি, আর একজন রাত দিন পড়ে যাচ্ছে, কিছু তার মাথায় ঢুকছে না। তো এগুলো তো ব্রেন টু ব্রেনের কোশ্চেন, সবাই সব জিনিস পারে না। এনিওয়ে, তারপরে কী হলো, আমি ওই মাদুলি পরে সেই লোয়ার প্যারেলের সেই বাড়িতে সোজা গিয়ে উঠলাম। আমি কলকাতা থেকে ফোন করেছিলাম যে আমি আসছি বলে, তো তাদের ওরা খুব খুশি হয়েছিল। কারণ কি, ততদিন পর্যন্ত আবার আমি চলে যাওয়ার পর থেকে তো জায়গাটা আরও বদলাম হয়ে গেছে। তো ওখানে লোক পাইনি, পেইং গেস্ট পাইনি। যাই হোক, তো আমি গেলাম, গিয়ে সেই রাত্রিরে আবার শুলাম। তো শুতে আবার ঘুম ভেঙে গেল, একটু অস্বস্তির মতো লাগছিল, কিন্তু ওই সমস্ত উৎপাতগুলো কিছু হয়নি। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তো একা পক্ষে যাচ্ছি, সামনে লোকজন থাকলে একটু মানে ইন্টারাকশানসটা হয়। এনিওয়ে, তাকে এটাও একটা ভালো ইন্টারাকশান অভিজ্ঞতা হচ্ছে আমার। আমি তো এই প্রথম করছি, আমি তো বুঝতেও পারছি না যে কী হচ্ছে না হচ্ছে, আমি আমার মতো করে পড়ে যাচ্ছি। আচ্ছা, তো তারপর জানেন তো, তারপর যখন না মানে আমি আবার শুনলাম, মানে ঘুম ভেঙে গেছিলো, উঠেছিলাম, গিয়ে টয়লেটে গেলাম, ফিরে এলাম, এই যে আবার শুনলাম। শুয়ে ওই ভোররাত্রের দিকে একটা স্বপ্ন দেখলাম। তো স্বপ্ন দেখলাম যে বাড়িটাতে আমি আছি পেইং গেস্ট, সেই বাড়ির ফ্যামিলির সব ওই 3 ছেলে মেয়ে, মানে 2 মেয়ে 1 ছেলে আর ওই ভদ্রমহিলা, ওরা দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি মাঝখানে, সবাই দাঁড়িয়ে, কিন্তু কেউ বসা নেই, দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি মাঝখানে। আর আরেকজন গাঁটটা গোট্টা কালো রঙের লোক, চৌকো মুখ, চৌকো কপাল, ব্ল্যাক বাস করা কারো চুল, মাঝ বয়সী, এই 40-42 বয়সটা হবে। তো দেখছেন তো, আমি মানে এটা সেই কত বছর আগের ঘটনা, এই সত্যি ঘটনা বলে আজও যখন বলছি না, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আচ্ছা,
যাকে বলে বেটি। তো ওই ভদ্রলোক যে প্রাণবন্ত ভদ্রলোক, যে ভদ্রলোক, সে আমাকে আঙুল দিয়ে ভদ্রমহিলার দিকে দেখালো, দেখিয়ে বললো যে ওর পেটে একটা প্রবলেম আছে, ওকে বলো যে ডাক্তার দেখাতে, ওকে অপারেশন করতে হবে, ওকে হসপিটালে ভর্তি দিতে বলো। এইটুকু বলে কিন্তু স্বপ্নটা শেষ। এটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নটা এখানেই শেষ। তা পরের দিন ভোরবেলা আমি সকালে উঠেছি, উঠে দরজাটা খুলে আমি জানলায় দাঁড়িয়ে আছি। তো বুড়া এলো, এসে আমায় বললো গুড মর্নিং। আমি বললাম গুড মর্নিং। তা বললো কী হলো, রাত্রে ঘুম টুম হয়েছে? আমি বললাম হ্যাঁ ঘুম টুম হয়েছে। তারপরে বলে হট করে আমার ওই যে স্বপ্নটার কথা মনে হলো। তখন আমি বললাম শোনো, একজনকে আমি দেখলাম কাল রাত্রে এইরকম চেহারা। আমি যখন বলছি কথাটা, যে তাকে যখন ডেসক্রিপশান দিচ্ছি, সেই সময় মেয়েটা পড়ে গেল, এই বুড়া পড়ে গেল, হঠাৎ করে করে অজ্ঞান হয়ে গেল। আমি বলি এইটা নতুন ধরনের ঘটনা, এটা তো কী হলো? তারপরে আমি তো মহাবিপদ পড়ে গেলাম। আমি ওকে বলতে গেলাম কী থেকে কী হয়ে গেল। তো তখন ওরা তাকে তুলে নিয়ে গিয়ে পাশে করে শোয়ালো, জল টল দিল। আমাকে জিজ্ঞেস করছে ওর মা যে কী ব্যাপারটা কী হলো, সকালবেলা কী হয়েছে, ও হঠাৎ অজ্ঞান হয়ে গেলো। আমি কী করে যাবো ওকে অজ্ঞান হয়েছে কেন? আমি ওকে একটা কথা বলতে গেলাম, তার শুনতে অজ্ঞান হয়ে গেল। তো তখন একে জল ভাবটা দিতে ওর জ্ঞান ফিরে এসছে। তো ওকে জিজ্ঞাসা করেছে যে ব্যাপারটা কি, তুমি এখন তো বলছি যে উনি যখন বলছিলেন ওই যে ডিসিশন দিচ্ছিল তো বাবা, ওদের বাবা, ওর বাবা এবং আমি যখন বলছি তখন ওই বাবাকে দেখতে পেলাম মনে হলো। তো সেই যাকে সেটা এই ঘটনাটা ওইখানেই শেষ। তারপরে আমি ওই ঘরতে 6 মাস ছিলাম, আমাকে কিন্তু কেউ ডিস্টার্ব করেন, ভালোই ছিলাম। আচ্ছা, এটা হলো তাহলে 1977। এরপর নেক্সট কবে হলো? 77-এর পরে, 77-এর পর দেখি, তারা দেখছি আমি নোট করা আছে কবে কোন ঘটনা হয়েছে 77-এর পরে। 77-এর পরে কবে হলো? হ্যাঁ, এরপর নেক্সট ঘটনাটা হচ্ছে 1982-তে বিদেশি সালে যে ঘটনাটা ঘটেছিল, এটা আমি তো গল্প লিখেছি। ওই আমার জাহাজে জয়েন করতে গিয়েছিলাম, আপনারা অনেকেই হয়তো পড়েছেন ঘটনাটা, যে আমি চিটাগাঙে গিয়েছিলাম জাহাজে জয়েন করতে। তো ওইটা হয়েছে ঘটনাটা কি, যে ওরা সারাদিন ধরে আমাকে অফিসে বসিয়ে রেখে দিয়েছে, আর বসিয়ে রেখে দিয়ে আর উৎপাত শুরু হলো, বোঝো ছাড়া। এদিকে যাকে আমি কাছাকাছি জিনিস বলছি। তো সেইখানে গিয়ে হয়েছে ব্যাপারটা হয়েছে কি, মানে আমার তখন আর্থিক অবস্থা ভীষণভাবে খারাপ ছিল, ভীষণ খারাপ ছিল। ফলে আমি যেটা বিদেশ যাচ্ছি, আমি কোনো ডলার ফলার কিছুই সঙ্গে নিতে পারিনি। আমি কমপ্লিটলি কপর্দক শূন্য অবস্থায় যাচ্ছি, আর বাংলাদেশ কারেন্সির টাকা পয়সাও আমার কাছে কিছুই ছিল না। এইবারে আমাকে একটা গাড়ি আমাকে নিয়ে গেল অফিস থেকে। অফিসটা হচ্ছে চিটাগাংয়ের আগ্রাবাদ এরিয়ায়। সেই গাড়িটা গেল গিয়ে যে জাহাজে আমাকে তোলার জন্যে। কিন্তু ওরা বিভিন্ন কারণে এমন ডিলে করেছে যে যখন জাহাজে মানে যেতে গিয়ে পৌঁছলাম, এটা মানে আমি কী বলবো, যে মানে লোকের দুর্ভাগ্য কত হতে পারে যে এতদিন পরে একটা জাহাজ পেয়েছি, এত দারিদ্রের মধ্যে দুঃখ কষ্টের মধ্যে একটা জাহাজে জয়েন করতে আসছি, আর সেই জাহাজ দড়িজড়া ছেড়ে দিয়ে প্রপেলার ঘুরিয়ে আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, আমার জাহাজ জয়েন করা হলো না। তো তখন কী করে, জাহাজ চলে গেছে, আমরা কী করবো? তখন ওরা আমাকে গাড়ি করে আবার অফিসে ফেরত দিয়ে এলো। যখন অফিসে ফেরত দিয়ে এসে তখন অফিস প্রায় বন্ধ হওয়ার মুখে, তো বেশিরভাগ লোকই চলে গেছে। তো যাই হোক, কয়েকজন অফিসার ছিল, তাদের বলতো যেরকম ব্যাপার আছে, জাহাজে জয়েন করার জন্য ওকে নিয়ে গেছিলাম, তো জাহাজ তো সেল করে চলে গেল, তাহলে ওনাকে এখন কী করা যাবে? তো এটা বলতে তখন এরা ওই ভিএইচএফে দিয়ে জাহাজের সঙ্গে যোগাযোগ করলো, করে বললো যেরকম অফিসারে এসেছিলো জাহাজ জয়েন করার জন্যে, কিন্তু সেকেন্ড অফিসারে এসেছিলো জাহাজ জয়েন করার জন্যে, তো আপনার জাহাজ চলে গেল। তো তখন জাহাজ থেকে বলল যে আমাদের একটা ইঞ্জিনের প্রবলেম হয়েছে,
সেই জন্য আমরা বন্দর থেকে বেরিয়ে বাইরে আমরা অ্যাঙ্কার করে আসি। অফিসারকে বলো, অফিসার ছাড়া তো আমাদের অসুবিধা হচ্ছে, তো ওকে বলো যে আমরা আপনারা একটা বোটের বা লঞ্চের ব্যবস্থা করো, করে ওকে নিয়ে এসে লঞ্চে করে জাহাজ জয়েন করে দাও। তো সেরকমই ঠিক হলো। তো আমাকে বললো যে ঠিক আছে, আপনি ওই কোল জেটিতে কি দাঁড়ান। আমার সুটকেস নিয়ে গিয়ে আমি কোল জেটির দিকে দাঁড়ালাম, আর তার একটা লঞ্চ আসবে, এসে আমাকে নিয়ে যাবে, এই হচ্ছে কথা বলে আমি আমাকে নামিয়ে দিল কোল জেটিতে। আচ্ছা, এবারে কোল জেটিতে আমি দাঁড়িয়ে আছি, আমার সামনে হচ্ছে নদী, আর নদীর ওপারটা হচ্ছে পশ্চিম দিক, সেই ওপারে সূর্য ডুবছে। তো আমি তোমার একটু লেখক লোক, তো এই সূর্য ডুবছে, তো এই সুন্দর একটা রঙ তোমার এই নদীর ওপরে লাল রঙ, আকাশে লাল রঙ, পাখিরা উড়ে আসছে, আমি ওইসবই দেখছি। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি, লঞ্চ আসবে, জাহাজ যাবো, ওটা ভুলে গেছি। আচ্ছা, যাকে এনিওয়ে দাঁড়িয়ে আছি, তো হঠাৎ আমার মনে হয়েছে তখন বেশ সূর্য ডুবে গেছে, মানে একটু অন্ধকার অন্ধকার হচ্ছে আর কি। তা আমার হঠাৎ মনে হলো যে একটা নদীটা বেশ সুন্দর নদী, এই নদীটার নাম কি? আচ্ছা, তো আমি যেখানে দাঁড়িয়ে আছি সেইখান থেকে আমার মানে দৃষ্টির মধ্যে তো নয়, বাইরেও নয়, বাড়ির খানিকের মধ্যে কোনো লোকজন আছে বলে মনে হয় না। ফলে আমাকে এরকম কোনো কথা বলবে তার সম্ভাবনা নেই। আমি কিছু বলিও নি, আমি জাস্ট মনে মনে ভেবেছি। আর তখন পরিষ্কার কানে শুনলাম কর্ণফুলী। কেউ আমাকে বলল কর্ণফুলী। আরে কর্ণফুলী জোয়ান, কিন্তু কে বলল? কেউ তো নেই, আশেপাশে কেউ নেই। আচ্ছা, সকাল আচ্ছা শুনুন। আচ্ছা, তো সেই মাঝে মাঝে আওয়াজটা আসছে। কার যে উৎসব হচ্ছে কে জানে। এনিওয়ে, যাকে তো এরপরে আমি মানে জাস্ট বলেই ভেবেছি যে এটা নদীটার নাম কি, বা উত্তর পেয়েছি যে কর্ণফুলী। বেশ ঠিক আছে, আমি তাও দাঁড়িয়ে আছি। তারপরে আমার মনে হলো যে লঞ্চটা এত দেরি করছে, অন্ধকার হয়ে যাচ্ছে, কখন আমি লঞ্চ আসবে, আর কখন তাতে উঠবো, আর কখন জাহাজে যাব, এই কথাটা আমার মনে এসছে। বলবো কাকে? লোকজন তো কেউ নেই, কাকে বলবো? তাতেই আমি কানে আবার শুনলাম লঞ্চটা যে আসবে না। আমি বলে লঞ্চ আসবে না, মানে লঞ্চ আসবে না, আমি তো যাবো। আমার কাছে তো লোকাল কারেন্সি কিছু নেই, কোনো পয়সা করি নেই। আমি এখানে বাংলাদেশে কাউকে চিনি না, চট্টগ্রাম জীবন প্রথমে এসেছি। আর এই রাত দুপুরে এখন যাবো কোথায়? মাল নিয়ে, আর গাড়ি বাড়িও কিছু নেই, আর যেখানে যাবো না মিনিমাম কিছু পয়সা করি তো লাগবে। আমার কাছে একদম কিচ্ছু নেই। তো ওই যখন বলেছে যে না, ওই লঞ্চ তোমার আসবে না, আর আজকে তোমার জাহাজে যাওয়া হচ্ছে না, এইটা শুনে তো আমার কান্না বেরিয়েছে। তারপরে খিদে ফেলিয়ে অবস্থা যা সত্যি কথা, মানে খিদে পেয়েছি, সকাল থেকে সেই এসেছি, এত কথা করে কিছু খাই দাইও নি, এই ঘোরাঘুরি করছি খালি, একবার আসছি যাচ্ছি অমুক তমুক। তো তখন আবার আমি পরিষ্কার কানে শুনলাম যে তুমি বিএসসি হচ্ছে বাংলাদেশ সিভিল কর্পোরেশন, বিএসসি রেস্ট হাউস আগ্রাবাদে যাও। তখন আমি বলছি ভাই তুই যেই হও আমাকে বলছো ভালো কথা, তো আমি যাবো না কী করে? আমি তো জায়গাটা চিনিও না, আর সেখানে কি হেরে যেতে পারবো? তো তখন আমি কানে শুনছি, মানে এই মিস করলে আমার তো কিছু করার নেই। আচ্ছা, তবে এইগুলো সব গল্প লেখা আছে, কিন্তু এটা আমার অলৌকিক সিরিজের গল্প, এটা লেখা আছে। আচ্ছা, যাক, হোয়াট এভার ইট ইজ। তো এখন এরপরে নেক্সট যেটা শুনলাম কানে আর কি, যে তুমি আমার দিকে এসো। তুমি বা কে, আপনি বা কে, কোথায় আছেন? আমি এদিক ওদিক দেখতে দেখতে আমার যে রেল লাইনটা আছে আমার গায়ে, সেই রেল লাইনের ওপারে দূরে রাস্তার দিকে একটা ছায়া মূর্তি মতো দাঁড়িয়ে আছে। তো আমি তো তখন মানে ডুবন্ত মানুষ, তো যে দাঁড়িয়ে আছে সে মানুষ না ভূত না কি আমার দেখার দরকার নেই, বলছে ওদিকে এসো। আমি
আর সুটকেসটা ঘাড়ে নিয়ে আর দৌড়াম ওর দিকে, ওই রেড লাইটগুলো পার হয়ে তার দিকে গেলাম। কিন্তু কাছাকাছি যেতে দেখলাম কেউ নেই। যাকে ঠিক আছে, ও তো বলে তো দিয়েছে যে রেস্ট হাউস আর আগ্রাবাদ অমুক তমুক। তো আমি গিয়ে মেন রোডে গিয়ে দাঁড়ালাম। তো একটা অটো রিক্সা আসছিল, হ্যাঁ, এবং অটো রিক্সাটা আমাকে দেখে আরও স্পিড বাড়িয়ে দিল। আমি দাঁড় করার চেষ্টা করলাম হাত ধরে, সে আরও স্পিড বাড়িয়ে দিয়ে হুড়ু করে চলে গেল। তখন আমি কানে পরিষ্কার শুনলাম, হ্যাঁ, যে আস্তে আস্তে কেউ বলছে যে একটা ভয় পেয়ে পালিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এর পরের বার যে গাড়িটা আসবে আমি দাঁড় করাবো। ঠিক আছে। তো পরের যে গাড়িটা এলো, সে তার ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ইঞ্জিনটা বন্ধ হয়ে গেলো, সেই ড্রাইভার নিজেও জানে না কেন ইঞ্জিন বন্ধ হয়েছে, কী হয়েছে। সে ঠিক আমার সামনে দাঁড়িয়ে গেল। ও দাঁড়াতেই খালি অটো, কোনো অসুবিধা নেই। আমি আমার সুটকেস দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। তখন ভেতরে ঢুকছি, তখন ওই ছেলেটা মানে তার মুখ চোখ মানে সাদা হয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে আমাকে বলছে, আপনি কে? তা আমি ওই বলে নিয়ে বলে যে আমি আগ্রাবাদ যাবো, বিএসসি রেস্ট হাউস। ও একটু এদিক ওদিক করতে গিয়ে আবার স্টার্ট হয়ে গেল। তারপরে সে প্রচণ্ড জোরে চালিয়ে আমাকে রেস্ট হাউসে নিয়ে গেল। যেতে সে আমি যখন আমাকে ভূত দেখার মতো করে দেখছি, পরে এসে বলে কি ওই জায়গাটা ভূতগুলোর জায়গা। এবং আমি এইটা গল্পটা ফেসবুকে দেওয়ার পর চিটাগাং থেকে কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা বলেছেন যে কর্ণফুলী রিভারের ব্যাংক কিন্তু এখনও ভৌতিক জায়গা, এবং ওই জায়গাটা বরাবরই ওই রকম ধরনের জায়গা, ওখানে কোনো অটো রিক্সা দাঁড়ায় না। তবে এখন একটু আমি রিসেন্টলি গিয়েছিলাম, কয়েক বছর আগে ওইখানে গিয়েছিলাম। তো এখন দেখলাম যে অনেক ঘিঞ্জি হয়ে গেছে, অনেক বাড়িঘর হয়েছে, জায়গাটা কনজাস্টেড হয়ে গেছে। আগে তো পুরো ফাঁকা ফাঁকা জায়গা ছিল। আর এনিওয়ে, তো সেই অটোওয়ালা তো আমার ভাড়াটা নেয়নি, চলে গেল। আর তারপরে আমি ওই বিএসসি রেস্টুরেন্টে থাকলাম, তো পরিচয় দিতে আমাকে জায়গা করে নিল। সেই যে জাহাজটা চলে গিয়েছিল, সে আবার কী বলে ফিরে এলো। জাহাজটার নাম হচ্ছে বাংলার মৈত্রী। যে কেউ খবর নিতে পারেন যে 1982 সালে বাংলাদেশ শিল্প কর্পোরেশনে এই জাহাজ ছিল কি না। ফার্দার মোর খবর নিতে পারেন যে তরুণ কুমার বন্দ্যোপাধ্যায় সেকেন্ড অফিসার সেই জাহাজে চাকরি করেছে কি না। আর যে ভূত দেখাটার কথা, সে তার কেউ আমি দেখেছি আমার ঘটনা আমি জানি। তো অন্যভাবে তো বলতে পারবো না কী হয়েছে না হয়েছে, সেটা আমার ঘটনা আমি আপনাদের বললাম। এই আচ্ছা, হ্যাঁ, এরপরে আর একটা বলবো না, থামবো। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এরপরে পরের ঘটনাটা বলছি, সেটা ঘটেছিল 1985 সালে, 1985-86 এরকম সময় হবে। তো সেটা কলকাতার মধ্যেই হয়েছিল। তা এবং এই ঘটনাতে মানে আমি পুরোপুরিভাবে সামনাসামনিভাবে তাকে দেখেছিলাম, এবং এখানে কোনো রকম ডাউট নেই যে এটা ভৌতিক কি ভৌতিক নয় বা কি, এবার কোনো রকম ব্যাপার নয়, এটা সত্যিকারেরই ভৌতিক। এটা ঘটেছিল মানে আমার একজন ওই জাহাজের চিফ ইঞ্জিনিয়ার, তিনি ওই গড়িয়া স্টেশন রোডের ওখানে, গড়িয়া স্টেশন ওই রাস্তাটা ওখানে মানে স্টেশন থেকে কয়েক মাইল আগে, ওখানে ওদের একটা কি বাসের স্টপেজ ছিল। সেই বাস স্টপেজের কাছাকাছি ওরকম জায়গাটা গড়িয়া স্টেশন রোড। এখন তো অনেক বাড়িঘর হয়ে গেছে। তখন ওই নেতাজি সড়কটা কি ওই গড়িয়ার দিকে ওই রাস্তাটা, ওখান থেকে যে গড়িয়া গেছে, যেটা বারুইপুরের রাস্তা থেকে যেটা গড়িয়ার দিকে গেছে, সেই রাস্তা তখন তো ফাঁকা রাস্তা ছিল, বাড়িঘর তো কিছু ছিল না। এখন তো অনেক কনজেস্টেড হয়ে গেছে। এনিওয়ে, যাকে তো সেই আমার চিফ ইঞ্জিনিয়ার আমাকে নিমন্ত্রণ করেছিলেন একদিন সন্ধ্যাবেলা, যে আমার বাড়িতে আসবে, তুমি খাবে, হোল নাইট গল্পগুজব করবো। এটা আমার বিয়ের অনেক আগে তো। ঠিক আছে, যাবো। তো একদিন সন্ধ্যাবেলা আমি গিয়েছি। তো গিয়ে আমি চিফ ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ভট্টাচার্যি, পুরো নামটা বলে দিই আমার, ভট্টাচার্যি। তো দুজনে বারান্দায় বসেছিলাম, তো বারান্দায় বসে আছি। এই ডাস্ক টাইম আর কি, মানে যে সূর্য ডুবছে সেরকম সময়। তো আমি
ওই ভট্টাচার্যদা কোনো একটা কাজে ঘরে ভেতরে গেছেন, আমি একা বারান্দায় বসে আছি। তো হঠাৎ আমার খুব একটা মানে আনইজি ফিলিংস হতে আরম্ভ করলো। আমার মনে হচ্ছে যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আর পিছনে দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ, আচ্ছা, বাড়িটার ডেসক্রিপশন আগে দিই। বাড়িটা হচ্ছে কি, বাড়িটার সামনে একটা কাটা দুয়েক জমি, ফাঁকা জমি আছে, বাগান। আর সেই বাগানটা পুরো বাড়িটা বাগানটা পাঁচিল দিয়ে ঘেরা, আর বড় বড় গাছ, ওই পাঁচিলের গায়ে বিশাল বিশাল গাছ ছিল, আর মাঝখানটায় বাগান ফুল টুল করা হয়েছে। আর তার মাঝখান দিয়ে হাঁটা রাস্তা, ওইখান দিকে গেটটা, ওইদিকে গেট দিয়ে ঢুকে হাঁটা রাস্তা দিয়ে এসে তারপরে এই ফ্ল্যাট বাড়িটা। আচ্ছা, তো আমি হঠাৎ মনে হলো যে আমি কী যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। তো আমি ঘাড় ঘোরালাম, ঘাড় ঘুরিয়ে আমি যা দেখেছি, আবার আজকেও আমি চোখের সামনে তা দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার। আমি দেখলাম যে একটা লাইফ সাইজ, মানে একটা মানুষের যতটা প্রায় ভদ্রলোকের হাইট হবে প্রায় 6 ফুট মতো হবে লম্বা, এবং মেঝে মানে ফ্লোর থেকে নিয়ে হাইট 6 ফুট, একজন লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, লুঙ্গি পরা, ফতুয়া চেকার, ওই কী বলে গ্রিন চেকের লুঙ্গি ছিল, আর ফতুয়া কিংবা গেঞ্জি, হাতোলা গেঞ্জি কিংবা ফতুয়া, এরকম ধরনের কিছু পড়েছিল। আর মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, গোপ, লম্বা লম্বা চুল, আর চোখ দুটো খুব জলের চোখ, গাল তোড়ানো, গায়ের রং ফর্সা। এই লোককে আমি দেখলাম ওই দেওয়ালের গায়ে যেন একটা জলছবির মতো দেখলাম, কিন্তু দেখা মাত্রই পরের মুহূর্তে মিলিয়ে গেল, জাস্ট ডিসঅ্যাপিয়ার, আর দেখতে পাচ্ছি না। তো আমি তখন চোখ কলতে ভাবলাম যে এটা তো হতে পারে যে সামনে সূর্য ডুবছে, আর ওই অত গাছপালা রয়েছে, আর গ্রিলের বারান্দাটা গ্রিল, এই যত মানে একটা লাইট অ্যান্ড শেডের একটা অবস্থাতে এইরকম জিনিস দেখেছি, পাতা এলাকা দিকে যাওয়া হয়েছে। কিন্তু হলো কি, এর পরে আমি যখন সামনের দিকে তাকালাম, তখন দেখলাম যে সেই লোক ওই গেট খুলে ঢুকে আসছে। ডান দিকে তাকাচ্ছি, তাকে দেখছি, বাঁ দিকে তাকাচ্ছি, তাকে দেখছি, আমার চারদিকেই সে ঘুরছে। তো এখন এতদিন ধরে এই সমস্ত ভৌতিক কারণা করতে একটা জিনিস আমি বুঝতে পেরেছি, যে যেহেতু আমি একটা গুড মিডিয়াম যাকে বলে না, আমি একটা গুড মিডিয়াম, এটা ভূতেরাও সেন্স করতে পারে যে এই লোকটা গুড মিডিয়াম। তো তাদের কিছু বক্তব্য থাকলে তারা আমার কাছে আসে। তো আমি তখন চোখ বন্ধ করে আমি প্রেয়ার করছি, আর ওই স্পিরিটের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে আপনার কিছু বক্তব্য থাকলে আমাকে বলুন, তাহলে মানে আশেপাশে ঘুরে কোনো লাভ নেই, ভয়টাই পাবো না। কিন্তু তো যাকে, তো কিন্তু সে তো কিছু বলছে না, আর সমানে ঘুরে বেড়াচ্ছে। তো আমি দেখলাম যে এরকম এই অবস্থাটা মোটেই ভালো নয়। আমি একটা বিদেশ জায়গায় এসেছি, লোকের বাড়িতে এসে বিপদের মধ্যে পড়ে যাওয়ার কোনো মানে হয় না। তো যদিও আবার রাত্রিবেলা থাকার কথা ছিল, তো আমি হঠাৎ মানে একটা কিছু কাজ মনে পড়ে গেছে এরকম মনে করে আমি বললাম আমার বৌদিকে যে আপনি আমায় তাড়াতাড়ি খেতে দিয়ে দিন, আমি পাড়াই। তো আমি খাচ্ছি, তো বলতে আশ্চর্য হয়ে গেল, তুমি থাকো বলে এসে চলে যাচ্ছ কেন? তো আমার তখন কথাটা হচ্ছে, ওই ভদ্রলোক না আমার ডান দিকে দাঁড়িয়ে আছে। আমি মানে এমন দাঁড়িয়ে মনে হচ্ছে পরিষ্কার যে আমি ঘাড় ঘোরা দেখতে পাবো, দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন আমি আর থাকতে পারিনি। তো আমি তখন ওই বৌদিকে বললাম যে বৌদি দেখুন, আচ্ছা আপনার এই বাড়িতে এরকম চেহারা, আমি তো পরিষ্কার দেখেছি কীরকম চেহারা, আর কীরকম জামা কাপড়, দাড়ি ফাড়ি সবই দেখেছি। একটা বয়স্ক লোক, এরকম চেহারা, এরকম কোনো লোক কি বাড়িতে মারা গেছে? আমি শুধু এইটুকু বলেছি, বলতেই সেই ভট্টাচার্য মশাই যে ছিলেন, সে চিৎকারটা দিতে দিয়ে আরম্ভ করে দিয়েছে। এইসব একদম বাজে কথা, আমি এসব বিশ্বাস করি না, আমি দেখিনি কোনোদিন, শুনিনি। আচ্ছা আমি তো জিজ্ঞেস করেছি যে এরকম লোকটা মারা গেছে কি না, তো এর সঙ্গে আমরা বিশ্বাস কোশ্চেনটা উঠছে কোথায়? হ্যাঁ, তখন বৌদি বলে আছে দাদা উনি কিছু যখন বলতে চাইছেন কিছু একটা, শরীরটা ওটা কী বলতে চাইছেন। তা আমি বললাম শুনুন, ব্যাপারটা হচ্ছে কি, আমি একে কিন্তু দেখেছি, আমি এই ভদ্রলোককে দেখেছি
এই আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, এবং এই জিনিসটা ভালো নয়। মানে একটা এই ভদ্রলোককে আমার দেখে যা মনে হচ্ছে এই স্পিরিট রেস্টলেস, স্পিরিট অনেক রকম ধরনের হয়, মানে স্পিরিট রেস্টলেস যখন হয় তখন সেটা কিন্তু খুব খারাপ হয়। এই যে দত্তকাটাতে বহু বাড়ি আছে, পুরনো অনেক বাড়ি আছে, যে বাড়িতে ছাদে কিন্তু ওইরকম সন্ধ্যাবেলা ঘুরে বেড়ায়, আলসেতে বসে থাকে, এসব অনেক দেখা যায়। এবং অনেক জায়গাতেই, অনেক শ্মশানে, অনেক গোরস্থানে এরকম আছে যারা ঘুরে বেড়ায়, কিন্তু তারা তো হার্মফুল নয়, তারা তাদের মতো আছে। কিন্তু যদি কোনো লোকের বাড়িতে এরকম স্পিরিচুয়াল ঘটনা ঘটে এবং সেখানে যদি তারা রেস্টলেস হয়, সেটা কিন্তু সেই বাড়ির লোকেদের জন্য ভালো নয়। এক নম্বর ভালো নয় এই যে হঠাৎ করে যদি কেউ দেখে রাত্রিবেলা, হ্যাঁ, আপনি রাত্রিবেলা টয়লেটে উঠলেন আর দেখলেন যে তিনি আপনার ডাইনিং টেবিলে বসে পাড়া যাচ্ছে, আপনার কী হবে? আপনি হার্ট উঠছে তো হার্টবিট করবেন না। ফলে এছাড়া আরও অনেক কিছু হয় এরকম, এরা ঘুরে বেড়ালে সেই বাড়িতে লোকেদের শরীর খারাপ হয়, তারা সুস্থ থাকে না, ও অনেক অনেক কিছু হয়। এটাকে অ্যালাউ করা উচিত নয়, কোনোরকমভাবে এটাকে বার করে দেওয়া উচিত। হোয়াট ইজ, যারা পারে, আমি তো যদি শিখিনি করি, জানিও না, হয় এটুকু জানি, সেটা আপনাদের শেয়ার করছি। আচ্ছা, এই যে কে ভয় পাচ্ছে, হ্যাঁ, শিবায়ের বিশ্বাস, আরে এখন তো সন্ধ্যেবেলা, এখনই ভয় পেতে আমাকে বললেন, তাহলে আমাকে ডাকুন, একদিন রাত্রি আর দুপুরে বলবো, আরও ঘটনা আছে, এগুলো কিছুই না, কিন্তু কোনো সব ঘটনা, ভয় ঘটনা নয় এখন। আচ্ছা, এনিওয়ে, আর সবথেকে বড় কথা হচ্ছে যে আই অ্যাম দ্য ম্যান, আমি এখনও স্টিল লিভিং আছি, 67 ইয়ার্স ওল্ড। এত কিছুর মধ্যে দিয়ে আপনারা ভয় পাচ্ছেন কেন? আমি এতগুলোর মধ্যে দিয়ে এসেছি, আমার তো কিছু হচ্ছে না, হ্যাঁ, আর আমি দেখেছি, আমার ঘটনাই বলছি, আর সেই শুনে আপনি ভয় পেয়ে যাচ্ছেন। অদ্ভুত কথা, ভয় পাবেন না, একদমই ভয় পাবেন না, এগুলো কোনো ভয়ের ব্যাপারই নয়। ভয়ের আর অনেক কিছু হচ্ছে, মানুষকে ভয় পাবেন, মানুষ হচ্ছে মোর ডেঞ্জারাস, ভূত ওটাই ডেঞ্জারাস না, ভূতের হাত পারলে সে কিছু করতে পারে না, মানুষ অনেক ক্ষতি করতে পারে। আচ্ছা, এদিকে যাকে যেটা বলছিলাম, এই বয়সে এই মুশকিল হয়, এক কথা বলতে আর একটা চলে গেছি। কী বলছিলাম যেন ঘটনাটা, কোন ঘটনাটা বলছিলাম? ও হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, গড়িয়ার ব্যাপারটা। হ্যাঁ, তা আমি জিজ্ঞেস করি ভদ্রলোক কী, তো বলে হচ্ছে ভদ্রলোক হচ্ছে আসামের বাড়ি। তো আসামে যখন সেই বাঙাল খাতা আরম্ভ হয়েছিল না, সেই সময় উনি চলে এসেছিলেন, এসে এই বাড়িটা, হ্যাঁ, এই বাড়িটা উনি খুব ভালোবেসে করে বানিয়েছিলেন। তো ওনার ইচ্ছে ছিল যে ওনার ছেলেরাও এখানে চলে আসবে, কিন্তু ছেলেদের আসামের ব্যবসা তারা কেউ আসেনি, তো উনি একাই এখানে ছিলেন, তো আমি যখন ওদের বলছি, তো আমাকে বই বলে যে দেখুন, আপনার মনে হচ্ছে যে আপনি এ ব্যাপারে অভিজ্ঞ। কথা হচ্ছে যে আপনি যে কথা বললেন যে উনি যে এখানে আছেন এবং ঘুরে বেড়ান, আমরা জানি, অনেকেই দেখেছেন ওই বাগানে ঘুরতে, হ্যাঁ, তো কিন্তু আমি বলছি যে এটা তো ভালো কথা নয়। তো ভট্টাচার্য বলছে যে খারাপটা কী, উনি আছেন বাগানে ঘুরে বেড়াচ্ছেন। তা আমি বললাম, উনি আছেন বাগানে ঘুরে বেড়াচ্ছেন, ঠিক আছে, এই ঘরে আসেন। তো বলছে না, ঘরে আসবে না। কেন আসবে না? এই জিনিসগুলো হচ্ছে মানুষের ভুল ধারণা। হ্যাঁ, আরে আপনার পুজো আচ্ছা করেন বাড়িতে, ঠিক আছে, তো তার মানে এই নয় যে ইভিল স্পিরিট আপনার বাড়িতে ঢুকতে পারে না, সবসময় পারে, তার জন্য অন্য অনেক কিছু এরকম ব্যাপার আছে, কিন্তু পারে না এরকম কোনো ব্যাপার না। একটা হচ্ছে যে এদের সম্বন্ধে আমরা বিশেষ কিছু জানি না, এদের ওয়ার্ল্ডটা কমপ্লিটলি একটা অন্য ওয়ার্ল্ড। কিছু মহাপুরুষরা, ওই যেমন অভেদানন্দজি বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এরা কিছু লিখে গেছেন, সেখান থেকে কিছু জানা যায় যে লাইফ বিয়ন্ড ডেথ, আবার এই সমস্ত বই পড়লে একটু আধটু জানা যায়, কিন্তু খুব ডিটেলস জানা যায় না। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। তো এই যদি কারোর ইচ্ছে হয় জানবার, এইসব বইগুলো পড়তে পারেন। মরণের পর আছে অভেদানন্দের, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আছে, কী একটা উপন্যাস ছিল, নাম ভুলে আছে, দেবযান বলে একটা উপন্যাস আছে, আপনি ওইটা উপন্যাস মন দিয়ে পড়তে পারেন। আমি তো কয়েকবার পড়েছি, পড়তে পারলে আপনি মানুষের মৃত্যুর পর থেকে কী হয় আপনি স্টেপ বাই স্টেপ বলেছেন, এবং উপন্যাসের আকারে, গল্পের আকারে বলেছেন, তো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, এই তা গড়িয়া কী হলো, তো যখন এই কথাবার্তাগুলো হচ্ছে, সেই ভদ্রলোক কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে উনি হচ্ছেন বাড়িওয়ালা, তো উনি যদি ঘরের মধ্যে আসতে চান, আপনি কি আটকাতে পারবেন? আপনারা
ভালো হচ্ছে যে কোনো তান্ত্রিক কারণ যারা এই সমস্ত কাজকর্ম করে তাদের সঙ্গে ব্যবস্থা করুন, করে এখানে হয়তো নাম সংকীর্তন করুন বা না আমার সঙ্গে জয় করা যায় না। আর জয় করে কোনো লাভও নেই, কারণ আমি আগেই বলে দিচ্ছি যে আমার কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমি মানে ব্যাপারটা হচ্ছে যে এই ভূতের ব্যাপারটা একটা আমাকে যখন রাজকুট যখন বললো, তার যখন বললো তখন আমি ইন্টারেস্ট হলাম বলার জন্য, এই জন্যে যে ভূতের গল্প যারা বলে ম্যাক্সিমাম হচ্ছে অন্য লোকের কথা, যে আমার ঠাকুমা বলতেন, আমার দাদু বলতেন, তো ওরকম ঘটনা তো আমিও অনেক জানি, বলতে পারি। কিন্তু যেটা হচ্ছে আপনি যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা, সেটা হচ্ছে মোর অথেন্টিক। এবং তো আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এই যে ঘটনাগুলো বললাম, এছাড়া আরও বহু রকম ধরনের ঘটনা আছে। এই আমার এখনও পর্যন্ত প্রচুর ঘটনা ঘটে, তো সেগুলো ঠিক গল্পের আকারে হয় না। ম্যাক্সিমাম ভৌতিক ঘটনা কেউ যদি এলো পাশ দিয়ে চলে গেল, এটা কোনো গল্প নয়। আর বেশিরভাগ সময় একটা ডাউট থেকে যায় যে সত্যিই না মিথ্যে, তো তো হয়েই থাকে। আমি ভোরবেলা যখন লিখি তো অনেককে আমি দেখতে পাই, আসে যায়, আসে কী করা যাবে। তা এবার তাহলে আমি বন্ধ করি, আর কিছু আমার মনে পড়ছে না। যদি এরপরে আমার কিছু মনে পড়ে তাহলে আবার রাজকোট ঢুকে পড়বো, আরেকদিন করবো, কেমন? হ্যাঁ, নমস্কার, তাহলে আজকে যাই। ধন্যবাদ, আমার মন দিয়ে শুনলেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। কেমন লাগলো আমাকে জানাবেন। আসি, হ্যাঁ, বাই।